তো বন্ধুরা, ফার্স্টে ইন্টার কাশির ভার্ডিক্ট সম্পর্কে কথা বলি। তো ইন্টার কাশি কিন্তু অ্যাপিল কমিটিতে জানিয়েছিল যে নামধারী এসসি কিন্তু আর কি নির্বাচিত খেলোয়াড়দেরকে নামিয়েছিল একটা খেলোয়াড়কে, দ্যাটস ওয়াই তাদেরকে 3 পয়েন্ট দিতে হবে এবং সেই ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল। তো দ্যাটস ওয়াই সেই জায়গা থেকে ইন্টার কাশিকে পয়েন্ট তো দেওয়া হয়নি, উল্টে ইন্টার কাশিকে কিন্তু ভুল প্রমাণিত করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু চার্চিল ব্রাদার্সকে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। তো ইন্টার কাশি থামার পাত্র নয়, সেই জায়গা থেকে ইন্টার কাশি কিন্তু সরাসরি ক্যাশে চলে গেছে। অ্যান্ড ক্যাশে গিয়ে তারা জানিয়েও ছিল যে তারা ক্যাশে যাবে। তো ক্যাশে গিয়ে কিন্তু এক্ষেত্রে ডিসিশান চেঞ্জ হয়েছে। ক্যাশ থেকে কিন্তু জানানো হয়েছে অলরেডি যে ইন্টার কাশির যোগ্য 3 পয়েন্ট সেটা যেন দিয়ে দেওয়া হয় এবং সেই 3 পয়েন্টটা পেলে ইন্টার কাশি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমার যে ইন্টার কাশির সাথে বাকি যে 3টি দল রয়েছে আর কি, মেবি দিল্লি এফসি ছিল অ্যান্ড নামধারী ছিল, আর তোমার চার্চিল ব্রাদার্স, রিয়াল কাশ্মীর এবং নামধারী, এই 3টে টিম ছিল। তো এরা কিন্তু আবার ফের একটা ক্যাশে রিপোর্ট করেছে যে মোটামুটি ইন্টার কাশি একটা প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে। মানে কেসটা বলি একটু খুলে। তো ইন্টার কাশির একটা প্লেয়ার ফার্স্ট অফ অল কিন্তু তার ইনজুরি হয় এবং সেই কারণে তাকে আনরেজিস্টার করা হয়। তারপরে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সময় কিন্তু তাদের একটি প্লেয়ারের সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে যায় এবং সেই জায়গা থেকে তারা সেই যে ইনজিওর্ড প্লেয়ারটাকে তারা আবার সে রিকভার করার পরে তাকে কিন্তু আবার ফের রেজিস্টার করা হয়। তো রেজিস্টার করার আগে কিন্তু অবশ্যই তারা এআইএফএফকে জানিয়েছিল এবং এআইএফএফ কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই তারা কিন্তু রেজিস্টার করেছিল। তো এই জায়গা থেকে তাদের কোনো দোষ নেই এবং এই জায়গা থেকে যদি ইন্টার কাশির দিকে ডিসিশানটা যায় সেক্ষেত্রে কিন্তু এআইএফএফ আবারও জোকার প্রমাণিত হবে এবং এই জায়গা থেকে ইন্টার কাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে লিটারালি। তো এই জায়গা থেকে অবশ্যই পরবর্তী যে আপডেট সেটা হচ্ছে মোটামুটি ইন্ডিয়া ভার্সেস তাজিকিস্তান ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা ইন্ডিয়া 2-3 গোলে হেরে গেছে এবং তাদের যে প্লেয়াররা মানে আননেসেসারি রেড কার্ড, তারপরে গোলকিপারের ওভার কনফিডেন্স, প্লাস তার পাশাপাশি তোমার হচ্ছে একটু কী বলবো, মানে ম্যান মার্কিং একটু সমস্যা ছিল লাস্টের দিকে এবং লাস্টের দিকে প্রেসার নিতে পারছিল না। তো সব দিক থেকে মিলিয়ে ম্যাচটা কিন্তু হেরে গেছে ইন্ডিয়া। বাট হাঙ্গারনেস দেখিয়েছে, যেভাবে তাদের পোটেনশিয়াল আছে, তারা কিন্তু সিনিয়র টিমের থেকে ফার ফার বেটার অবশ্যই বলাই চলে। এবং 2টি গোল করেছে কিন্তু সোহেল ভাট এবং পার্থিব গগৈ। তো অবশ্যই এর পরবর্তী যে আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে। তো আইএসএল বন্ধ হওয়ার মুখে কিন্তু চলে এসছে। তো এই জায়গা থেকে আর মানে ডিসেম্বর পর্যন্তই কিন্তু হচ্ছে আইএসএলের সঙ্গে এফএসডিএলের আইএসএল না, এআইএফএফের সাথে এফএসডিএলের চুক্তি রয়েছে। তো সেই জায়গা থেকে 6 মাসে সিজনটা করা সম্ভব নয়, হার্ডলি 8 থেকে 10 মাসের সিজন লাগবে। 8 মাসের। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে কিন্তু এমআরআই মেবি সেটা কিন্তু সই নাও হতে পারে এবং এফএসডিএল প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে এবং তারা কিন্তু একটা নতুন মডেল রেখেছে, তারপর তারা কিন্তু এগ্রি করবে। তো তারা যে নতুন মডেলটা রেখেছে সেটা হচ্ছে ক্লাবদেরকে 60% শেয়ার, মানে যতটা লাভ হবে তার মধ্যে থেকে 60% শেয়ার ক্লাবকে দেওয়া হবে এবং 26% শেয়ার কিন্তু এফএসডিএল রাখবে এবং এআইএফএফকে 14% দেবে। তো এআইএফএফের এই 14%ই সমস্যা। এআইএফএফকে ভাই তুমি 99% দিয়ে দাও, এআইএফএফ কিন্তু তোমাদের শর্তে রাজি হয়ে যাবে। লিটারালি এআইএফএফ হচ্ছে জোকার ফেডারেশন একটা। যদি মানে ওয়ার্ল্ডের মধ্যে যে কথা আর কি ফুটবল টিমের যে ফেডারেশন রয়েছে, তো তাদের মধ্যে যদি কোনো অ্যাওয়ার্ড সিস্টেম করা হয় যে জোকার ফেডারেশন কারা, সেটা এআইএফএফ কিন্তু অ্যাওয়ার্ডটা সর্বপ্রথম পেতে চলেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এটা কিন্তু ডিলটা সিগনেচার না হয়, দ্যাটস ওয়াই কিন্তু অবশ্যই এখান থেকে হয়তো আমরা আইএসএল বন্ধ হতে দেখতে পারি এবং কোর্ট 14 তারিখে রিজিউম হবে। তো তারপরে অবশ্যই দেখা যাবে কী হয়। তো বন্ধুরা, কোর্ট কিন্তু 14 জুলাই রিজিউম হবে এবং সেখান থেকে কিন্তু আপাতত জানা যাবে যে কী হয়। মেবি 23-24 তারিখ নাগাদ কিন্তু হিয়ারিং পড়বে এবং সেই জায়গা থেকে কিন্তু জানা যাবে যে আপাতত আইএসএল হচ্ছে কি হচ্ছে না। তো এর পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে ওটা রবসান রবিনোকে নিয়ে বেরিয়ে আসছে। তো রবসান রবিনো কিন্তু মোহনবাগান দলে যোগ দিয়ে দিলেন। তো অবশ্যই অফিসিয়াল নিউজ আসেনি, কিন্তু অনেক জায়গা থেকে অনেক সোর্স থেকে কিন্তু কনফার্ম হয়েছে। তো এমবিএফটি ফার্স্ট ডে থেকে বলে যাচ্ছে যে রবসান রবিনো কিন্তু সাইনিং করছে মোহনবাগানে। তো
তো এই জায়গা থেকে অনেক রিলায়েবল সোর্স থেকে কিন্তু আপডেটটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই জায়গা থেকে ডিলটা কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড বলাই চলে, বিকজ মোহনবাগান কিন্তু এই লাস্ট কিছু দিনের জন্য কিন্তু নেগোসিয়েশন করছে না। মোহনবাগান কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকেই কিন্তু নেগোসিয়েশন করছে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনোর দিকে, মানে রবসন রবিনোর সঙ্গে নেগোসিয়েশন করছে। তো পরবর্তী আপডেটটা দিয়ে, তো বন্ধুরা সিএফএল এর কিন্তু ফিকচার্স রিলিজ হয়ে গেছে। তো মোটামুটি শিডিউল রিলিজ হয়েছে, কিন্তু তোমার ওপরের দিকের ম্যাচগুলোর প্রপার ভেন্যু প্লাস টাইমিং রয়েছে, কিন্তু নিচের দিকেরগুলো ঠিকঠাকভাবে হয়নি। তো আইএফের কাছে আর কিছু এক্সপেক্টও করা যায় না। দ্যাটস ওয়াই তারা গতবারের চ্যাম্পিয়ন কারা তাদেরই, মানে গতবারের ট্রফিটা কারা জিতলো বা চ্যাম্পিয়ন কারা হলো সেটাই কিন্তু এখনও কেউ জানে না, কিন্তু পরবর্তী সিজনের এর শুরু হয়ে গেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এআইএফএফ এবং আইএফএ সব জোগাড় মোটামুটি। তো এবারে আমরা যদি বলি যে ফিকচার্স সম্পর্কে, তো ফিকচার্স কিন্তু অবশ্যই আমি কমিউনিটি পোস্টে কিন্তু আপলোড করে দেব, সেখান থেকে তোমরা অবশ্যই নিয়ে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।